সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে নিহত ৪, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় আরও ৬ জন। শিক্ষার্থী ও সন্তানকে নকল দিচ্ছেন শিক্ষক অভিভাবকরাই। এবং গাংনীতে সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে ভোগান্তিতে সেবা প্রার্থীরা, রাজস্ব ক্ষতি সরকারের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি সাইমুল হক। শুরুতে জানিয়ে দিচ্ছিলাম আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত। হবিগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। হবিগঞ্জের মাধবপুরের বাখরনগর এলাকায় রাত ২টার দিকে ঢাকাগামী ট্রাক এবং পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নারীসহ ৪ জন নিহত হন। গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নবীগঞ্জের চমকপুর গ্রামের মোস্তাকিমা আক্তার, হাফিজুর রহমান এবং বাক্তা গ্রামের আয়েশা বেগম। সকাল 10:30টায় ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লালমিয়া ও রোকেয়া আক্তার নামে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভোররাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। নিহতরা হলেন মাইক্রোবাসের ড্রাইভার বাবলু ও যাত্রী মানিক। তাদের দুজনেরই বাড়ি পাবনার কাশীনাথপুরে। এছাড়া ভোরে চুয়াডাঙ্গায় সদর উপজেলার ৯ মাইল এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিন চালিত ভ্যানের চালক রাজ্জাক এবং চাল ব্যবসায়ী সরওয়ার। এছাড়াও ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। চাঁদপুরের মতলবে চলমান দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের নকল সরবরাহের সময় হাতে নাতে ধরা পড়েন কয়েকজন শিক্ষক এবং অভিভাবক। এটিএন নিউজের অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ২ বছরের জেলও দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুইয়া। চলছে নকলের মহোৎসব। ভালো ফলাফলের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ ভেবে নীতি নৈতিকতা ভুলেছেন কিছু বাবা মা, নিজেরাই নকল সরবরাহ করছেন। এ দৃশ্য গত ১৭ এপ্রিল গণিত পরীক্ষার দিনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে। এই মাত্র একটা লোক বের হয়েছে, মনে হয় উনি শিক্ষক। হ্যাঁ, ফটোকপি দোকানে ঢুকতে দেখলাম। এই ফটোকপির দোকানটা কোন দিকে? গোপন সূত্রের তথ্য মতে পরীক্ষা চলার সময়ই কাছের ফটোকপির দোকানে যায় এটিএন নিউজ টিম। সেখানে তখন কয়েকজন শিক্ষক উত্তর লিখে দিচ্ছিলেন। অভিভাবকরা অপেক্ষায় ছিলেন নকল পৌঁছে দেবেন বলে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই দৌড়, তালা লাগিয়ে সটকে যান দোকানের মালিকও। আবারও তথ্য আসে, পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কেন্দ্র থেকে মোটর সাইকেলে করে বের হয়েছেন অফিস সহকারী। মিনিট ১৫-র মধ্যেই ফিরে আসেন পলিথিনে মোড়ানো কিছু কাগজ নিয়ে। প্রথমে কেন্দ্র থেকে বের হওয়ার কথা অস্বীকার করলেও ফুটেজ দেখানোর পর সুর বদলায়। পরীক্ষা চলাকালীন সময় কি হল থেকে বের হওয়া যায়? হল থেকে বের হওয়া যায়? বের হই না তো আমরা কখনো। এই লোকটাকে আপনাদের পাঠাইছে কে বাইরে? ওই যে আমাকে স্যারেরা। প্রশ্ন ফাঁস, নকল সরবরাহ এবং কেন্দ্র থেকে নিয়ম বিরুদ্ধভাবে অফিস সহকারী বের হওয়ার প্রমাণ দেখানোর পরেও মাদ্রাসা অধ্যক্ষের দাবি সবকিছু সুষ্ঠুভাবেই চলছে। আমার দৃষ্টিতে তো এখনো, আমি তো হলে থাকি, হলে তো আমি কিছুই দেখি না। না, যদিও তারই এক সহকর্মী জানান ভিন্ন কথা। এতগুলো পরীক্ষা হচ্ছে, সবগুলো পরীক্ষা ভয়ঙ্কর ভাবে হচ্ছে এবং বাইরে থেকে কেউ যদি নাও দেয়, ভিতরে যারা আছে তারা সলভ করে। খবর পেয়ে আসেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অফিস সহকারীকে গ্রেপ্তার এবং ফটোকপির দোকান সিলগালা ও মামলা করা হয়। কিছু ডকুমেন্ট নিয়ে এসেছে, সেজন্য আমরা তাকে পাবলিক পরীক্ষা আইনে তাকে 2 বছরের সাজা দিয়েছি। সচেতন অভিভাবকরা বলছেন, শুধু অফিস সহকারীকে গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিনের এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। এই জন্য চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো চক্রটিকে আইনের আওতায় আনা। আসাদ ভুইয়া, এটিএন নিউজ, মতলব, চাঁদপুর।
মেহেরপুরের গাংনীতে সাব রেজিস্ট্রারের সাথে দলিল লেখকদের দ্বন্দ্বে দুর্ভোগে পড়েছেন সেবা প্রার্থীরা। আর জমি রেজিস্ট্রির সংখ্যা 1/4 নেমে আসায় রাজস্ব হারাচ্ছে সরকার। সাব রেজিস্ট্রারের যুক্তি, ভবিষ্যৎ জটিলতা এড়াতে ভালোভাবে যাচাই বাছাইয়ের পরই তিনি জমি রেজিস্ট্রি করেন। মেহেরপুর থেকে জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একসময় দিনভর জমির ক্রেতা বিক্রেতা, দলিল লেখক, মুহুরি, কর্মচারীদের নানা কর্মকাণ্ডে মুখর থাকত সাব রেজিস্ট্রার অফিস। কিন্তু এখন সকাল, দুপুর কিংবা ঝিমিয়ে পড়া বিকেল, জমি রেজিস্ট্রির দপ্তরটিতে নেই আগের সেই কর্মব্যস্ততার চিত্র। মেহেরপুর জেলার সবচেয়ে জনবহুল উপজেলা গাংনীর সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির সংখ্যায় আকস্মিক এ ভাটা পড়ার মূল কারণ সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্ব। দপ্তরের নিবন্ধিত দলিল লেখকরা জানালেন, আগে উপজেলায় প্রতিদিন গড়ে 1.5 থেকে 200 জমির রেজিস্ট্রি হতো, এখন তা নেমেছে 30 থেকে 40টিতে। বছরে 12-13 হাজার দলিল রেজিস্ট্রির অর্ধেকও হয় না এখন। দলিল লেখকদের অভিযোগ, সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম যেসব শর্ত দিচ্ছেন সেটা তার মন গড়া। বাংলাদেশে কোথাও এভাবে জমি রেজিস্ট্রি হয় না। খারিজের পিছনেও তার ব্যাকগ্রাউন্ডে যে কোন দলিল দিয়ে খারিজটা করছে, তারপরে হচ্ছে কিভাবে খারিজটা হলো, রেজিস্টার এবং রসিদ আপনাকে দলিলের সাবমিট করতে হবে। তারপর কেন মেহেরপুর জেলায় কেগুলো আছে? মেহেরপুর জেলা যদি যে নিয়মে চলবে ওই নিয়ম যদি থাকে আমরা করবো। দলিল সম্পত্তি রেস্ট হচ্ছে, আমাদের গাংনী থানার কেন রেস্ট হবে? দলিল রেজিস্ট্রির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় প্রতিদিনই অসংখ্য মানুষ এসে ফিরে যাচ্ছেন গাংনী সাব রেজিস্ট্রার অফিস থেকে। তাদের ভোগান্তির পাশাপাশি সরকারও হারাচ্ছে রাজস্ব। 4-5 জন লোক আসছে, এখন এই 4-5 জন লোক সব আমরা বাড়ি ফিরে যাচ্ছি। 5-7 জন এসে রেজিস্ট্রি করতে, আমার বাড়িতে নষ্ট দেবে। গাংনীর সাব রেজিস্ট্রার অবশ্য জানালেন, জমি রেজিস্ট্রিতে দলিলপত্রে পূর্বের প্রমাণাদি যাচাই বাছাই না করলে ক্রেতারা ভবিষ্যতে আরো বেশি জটিলতার মধ্যে পড়েন, তাই তার এ ব্যবস্থা। দলিল একবার হয়ে গেলে আমাদের 2-1টা অপশন বাদে আর এই দলিলটা ঠিকই করা যায় না, তখন আপনাকে আদালতে যে মামলা করে সেটা ঠিক করতে হবে। আমি চাই যে আমার হাত দিয়ে যে দলিলগুলো হচ্ছে সেগুলোতে এরকম কোনো ভুল না থাকুক, মানুষের কোনো ক্ষতি না হোক। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আওয়ামী লীগ ব্যাংক লুট, গুম, খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত জেনেও সাকিব আল হাসানের মতো আইকন খেলোয়াড় কিভাবে সেই দলে যোগ দেন, প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, ফলাফল সন্তোষজনক হওয়ায় মাগুরা মেডিকেল কলেজটি আপাতত ভালো কোনো মেডিকেল কলেজের সাথে একীভূত হচ্ছে না। যখন সাকিব আল হাসান এই ইলেকশনে এই গভর্নমেন্টে জয়েন করলেন, আওয়ামী লীগ জয়েন করলেন বা তার হয়ে ইলেকশন করলেন, ততক্ষণে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ এমন একটা বাজে দল, যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত, যে ব্যাংক ডাকাতিতে জড়িত। এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না, পৃথিবীতে এটা কেউ করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার 2 মাস উপলক্ষে শোকের গ্রাফিতি, 1 দফার ডাক শিরোনামে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুয়েট ক্যাম্পাস থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। এর আগেও আপনি আমাদেরকে জানাচ্ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার 2 মাস পূর্তিতে শোকের গ্রাফিতে 1 দফার ডাকে আজকের কি কর্মসূচি, এখন পর্যন্ত আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নিতে চাই। সাইমন, দেখুন, একটু পিছনের দিক থেকে শুরু করতে চাই। অর্থাৎ গত 18ই ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু কুয়েটের যে শান্ত ক্যাম্পাস অশান্ত হতে শুরু করে। এর পরবর্তীতে বিভিন্ন দফা আন্দোলনের পরে গত মঙ্গলবারে 1 দফা দাবিতে ডাক দিয়েছে শিক্ষার্থীরা আন্দোলনরত। তারা বলেছেন যে কুয়েট যে ভিসি রয়েছেন তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আজ 2 মাস পূর্তি হলো, সে কারণে কিন্তু তারা আজও কিন্তু তাদের আন্দোলন রয়েছে। তাদের আন্দোলন কিন্তু যে 6 দফা থেকে 1 দফা, সেই 1 দফা চলছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে পাল্টাপাল্টি কর্মসূচিও কিন্তু চলছে। অর্থাৎ ভিসির পক্ষ নিয়ে শিক্ষকরা এবং কর্মচারী কর্মকর্তারাও আন্দোলন করছে, তারাও 1 দফা দিচ্ছেন। তারা বলেছেন যে এই যে সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না।
এই তাদের এক দফা, আর ছাত্ররাও এক দফা ভিসির পদত্যাগ। সব মিলিয়ে এই বিকালের যে কর্মসূচি সেটি এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। তারা হয়তো বা 5টা নাগাদেই কর্মসূচি শুরু করবেন, অর্থাৎ তারা বলেছেন যে পর্যন্ত ভিসির পদত্যাগ না হয় সে পর্যন্ত তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন চলবে। অর্থাৎ বলা চলে যে অশান্ত কুয়েট ক্যাম্পাস এখনো অশান্তই রয়েছেন এবং এখনো পর্যন্ত পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। আসলে সাইমুল, সব মিলিয়ে আমার কাছে আপাতত এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যখন শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ধন্যবাদ অসীম। দর্শক, খুলনা বিভাগ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ অসীম এবং সেখান থেকে জানাছিলেন শিক্ষার্থীদের আজকের বিক্ষোভের সর্বশেষ তথ্য। দর্শক, দেশের খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও যা থাকছে। দিনাজপুরের বিরলে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাঙামাটির কাউখালীতে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী। বিরতির পরে আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দিনাজপুরের বিরলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি উপজেলার শহরগ্রাম ইউপির বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশচন্দ্র রায়। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একদল দুর্বৃত্ত ভবেশচন্দ্র রায়কে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর পিটিয়ে গুরুতর আহত করে তাকে। রাত 10টার দিকে একটি ভ্যানে তুলে ভবেশকে তার বাড়ির পাশের ফুলবাড়ি হাটে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের লোকজন খবর পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরল থানা পুলিশ রাতেই ভবেশচন্দ্র রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রাঙামাটির কাউখালীতে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত 16 এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যায় তার পূর্ব পরিচিত দুই যুবক লিমন চাকমা এবং ফাহিম। তারা কাউখালী বাজারের পাশে একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। এ সময় তারা তাকে ব্যাপক মারধরও করে। স্থানীয়দের সহায়তায় আহত তরুণীকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। দেশের খবর এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। মৌসুমের শুরু থেকেই গাছে গাছে আমের গুটি স্বপ্ন দেখিয়েছে চাষিদের। তবে গত কয়েকদিন কোথাও কোথাও টানা বৃষ্টি আর কোথাও বা মাটিতে পানি শূন্যতায় গুটি ঝরে পড়ছে। এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার, জামতলা ও আমানুরার আমবাগানগুলোর বেশ ক্ষতি হয়েছে। চাষিরা জানান, শিলাবৃষ্টির 2 থেকে 3 দিন পর আমের গুটি কালচে রং ধারণ করে, এরপর ঝরে যায়। শিলা হয়েছে, বড় রকমের কোনো ক্ষতি আমরা এখনো পাইনি। এরকম আমরা একটু দেখছি, যদি কোনো পরবর্তীতে কোনো ক্ষতি হতে হয় আমরা দিব আর কি। আমাদের কাছে রিপোর্ট আছে যে একটা জায়গায় বিক্ষিপ্তভাবে ছোট ছোট হালকা শিলা হয়েছে। আমের রাজধানী খ্যাত নওগাঁয় মৌসুমের শুরুতেই মুকুলে ভরেছিল গাছগুলো, কিন্তু সময় মতো বৃষ্টি না হয় অনেক গুটি ঝরে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে, এখনো যে পরিমাণ গুটি রয়েছে তাতে চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। একই পরিস্থিতি নাটোরেও। অনাবৃষ্টিতে গুটি নষ্টের আগে বাম্পার ফলনের আশা ছিল। এখনও চাষিদের প্রত্যাশা, কালবৈশাখী বা শিলাবৃষ্টিতে আর ক্ষতি না হলে ফলন ভালোই হবে। কারণ মেঘ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটা যদি না হতো এই সময়, তাহলে আমের ফলন অর্ধেকের কম হতো। আশা করি যে আম আছে এটাই আমাদের দেশের চাহিদা অন্তত পূরণ হবে। এভাবে যদি থাকে আশানুরূপ খুব ভালো ফলন পাওয়া যাবে। কালবৈশাখী ঝড়ে প্রচুর মুকুল নষ্ট হয়েছে ঠাকুরগাঁওয়ে। ক্ষতি কাটিয়ে উঠতে ভালো আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন এখানকার আম বাগানিরা। গোটা বাংলাদেশে মোটামুটি আমের ব্যাপক ফলন। মুকুল দেখে আমরা বুঝছিলাম যে এবার গোটা বাংলাদেশে পর্যাপ্ত ফলন হবে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুঝছেন রংপুরের চাষিরা। ইতোমধ্যে এ আমকে জিআই পণ্য ঘোষণা করা হয়েছে, তাই মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, রংপুরে এবারে হাড়িভাঙা আমের চাষ হয়েছে। এখনকার আবহাওয়া এই পর্যন্ত আসলে চাষিদের এই আম চাষে কতটুকু সাফল্য বয়ে আনবে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরে এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে হাড়িভাঙা আম সেটি কিন্তু বিখ্যাত একটি আম, যেটি ইতিমধ্যে কিন্তু স্বীকৃতি পেয়েছে। আপনি জানেন যে এই রংপুরে গেল কয়েকদিন ধরে কিন্তু একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তবে সেই ঝড় বৃষ্টি কিন্তু তেমন কিন্তু কোনো আমের ক্ষতি এখন পর্যন্ত হয়নি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আম বাগানে রয়েছি। এখানে আম বাগানে শেষ মুহূর্তে যে হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনেছেন যে এই অঞ্চলের যারা আসলে চাষিরা রয়েছেন তারা বলছেন যে এবার বেশি কিছু হবে এমনটাই কিন্তু বলছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন তারা আসলে পরামর্শ দিচ্ছেন সঠিকভাবে আমের ফলন ফলানোর, এবং তাদের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে এবার রংপুর অঞ্চলে 5 জেলার 6,189 হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে কৃষকদের সাথে আমি কথা বলছি, অর্থাৎ আম চাষিদের সাথে, যদি তাদের কাছে একটু শুনি যে আপনারা এই মুহূর্তে আমে কোন ধরনের সমস্যাগুলো মনে করছেন, যে কী কী সমস্যা রয়েছে বা সম্ভাবনা। পোকার জন্য ঔষধ স্প্রে করা লাগতেছে, তাতে বৃষ্টি ছিল না, এই ঘন ঘন শীত কারণে যে ওই ঔষধটা বেশি করে মারা লাগছে। আম মনে করেন যে 3 মাস, এখনো 3 মাসের আগে আমটা আসবে না। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু রংপুরে যারা মৌসুমি যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা মূলত এই রংপুরের যে পদাগঞ্জ থেকে যারা আম কিনে যারা কিন্তু পরবর্তীতে কিন্তু বিক্রি করে, এমনও ব্যবসায়ীরা যারা এখানে এসেছেন, যারা এখানে আম দেখতে। আপনারা কি দেখছেন এখানে এসে? এখানে আমি আসছি, বরাবর আসি যে হাড়িভাঙা আম দেখার জন্য রংপুরে, যে এখানে ফলনটা কেমন হয়, কারণ এখান থেকে আমি প্রচুর পরিমাণ বাগান থেকে সরাসরি আম কিনি। তো এবার একটু আগে ফাগে আসলাম যে আমের এবার ফলনটা কেমন হচ্ছে বা কী ধরনের আম তারা নিয়ে আসতেছে, এগুলো দেখার জন্য আসছি যে ব্যবসাটা করা যায় কি না। এই জন্য এখানে বাগানে আসছি একটু আম দেখার জন্য আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, এখানকার যারা আম চাষিরা রয়েছেন তারা বলছে জিআই স্বীকৃত পাওয়া এই যে রংপুরের হাড়িভাঙা আম, সেটি কিন্তু আরও 3 মাস সময় লাগবে, এবং শেষ মুহূর্তে যদি কোনো অনাকাঙ্ক্ষিত অর্থাৎ ঝড় বৃষ্টির কোনো ঘটনা না ঘটে, তবে এই আমের মুকুল 3 মাসের মধ্যে আমে রূপান্তর হয়ে কিন্তু ব্যাপক বাম্পার ফলন হবে, এমনটাই প্রত্যাশা এখানকার চাষিদের। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে হাড়িভাঙা সর্বশেষ। ধন্যবাদ মিম। দর্শক, রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহরিয়ার মিম এবং সেখান থেকে জানাচ্ছিলেন হাড়িভাঙা আম চাষের সর্বশেষ তথ্য। শেষ করব দেশের খবর। শেষ করবার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে নিহত 4, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় আরও 6 জন। শিক্ষার্থী ও সন্তানকে নকল দিচ্ছেন শিক্ষক অভিভাবকরাই। গাংনীতে সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে ভোগান্তিতে সেবা প্রার্থীরা, রাজস্ব ক্ষতি সরকারের। দিনাজপুরের বিরলে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং রাঙামাটির কাউখালীতে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী। এই ছিল দেশের খবরের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।